নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি বা আপনাদের সামনে উপস্থাপিত করতে এসেছি, সেটি হচ্ছে গিয়ে গল ব্লাডার স্টোন বা পিত্তপাথর। এর সঙ্গে আনুষঙ্গিক কিছু সমস্যাও থাকে, সেটা নিয়েও আলোচনা করব। আপনারা সবাই জানেন গল ব্লাডার স্টোন বা পিত্তপাথর এমন একটা সমস্যা যেটা আমাদের সমাজে বহু সংখ্যক মানুষকেই সংক্রমণ করে এবং বহু সংখ্যক মানুষই এই রোগে আক্রান্ত হয় এবং এই রোগটা হঠাৎ করে সৃষ্টি হয় এবং তার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তা যাই হোক, এটা ৮ থেকে ৮০-র ক্ষেত্রে একটা সমস্যা। শুধু মাত্র এটা একটা রোগজনিত কারণই শুধু না, এছাড়াও স্টুডেন্টদের ক্ষেত্রে যারা মেডিকেল পড়াশোনা করছে বা হায়ার সেকেন্ডারিতে পড়ছে, অল্প বিস্তর মাধ্যমিকও পড়ছে, তাদের ক্ষেত্রেও এটা একটা টপিক এবং আশা করি আপনারা আমার এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। বিশেষ করে স্টুডেন্টরা, তারা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে একটা রসদ পাবেন। এবার গল ব্লাডার স্টোন ব্যাপারটা আলোচনা করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে সে যে বিষয়টা কী। তা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে কোনো সমস্যা বা যে কোনো রোগের একটা কারণ থাকে এবং সেই কারণের ফলে সেই রোগটা হয় এবং সেই রোগের একটা মানব শরীরে একটা এফেক্ট বা প্রভাব থাকে এবং আলটিমেটলি সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সলিউশন যাই, অর্থাৎ ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্টের ক্ষেত্রে যাই। তা এক্ষেত্রেও এই রোগটার একটি নির্দিষ্ট কারণ আছে। তা গল ব্লাডার স্টোনটা জানতে গেলে বন্ধুরা সবার আগে আমাকে জানতে হবে এটা কোথায় হয়। গল ব্লাডারে হয় মানে পিত্তথলিতে হয়। তাহলে পিত্তথলিতে যে জিনিসটা হয়, তাহলে প্রথমে আমাকে জানতে হবে পিত্তটা কী এবং পিত্তটা কোথা থেকে হয়, উৎপন্ন হয়, কোথায় সঞ্চিত হয় এবং কোথায় এর ডেস্টিনেশান। এবং এর সাথেই এই গল ব্লাডার স্টোনের সাথেই মোটামুটি যুক্ত থাকে হচ্ছে আমাদের কয়েকটা অর্গান রয়েছে, দ্যাট ইজ যকৃৎ, পিত্তথলি এবং এর এফেক্টে যখন আসবো আমরা, তখন আমরা প্যানক্রিয়াসকে এর সাথে ইনভলভ করতে হবে। তা প্রথমে আমি পিত্ত সম্পর্কে একটা আইডিয়া দিই। পিত্তটা কী? পিত্তটা তো হচ্ছে একটা পিত্তর রস। এটা তৈরি হয় হচ্ছে গিয়ে আপনাদের যকৃতে, মানে লিভারে তৈরি হয় এবং ডান যকৃৎ নালী বাম যকৃৎ নালীর মাধ্যমে এটা সাধারণ যকৃৎ নালীতে আসে। তারপরে সাধারণ যকৃৎ নালী থেকে এটা সাধারণ পিত্তনালীতে এসে পিত্তথলিতে সঞ্চিত হয় এবং আমরা খাবার গ্রহণের ফলে একটা নির্দিষ্ট সময় অন্তর খাবার গ্রহণের পরে পিত্তথলি থেকে পিত্তরসটা ক্ষুদ্রান্তে ডিওডিনামে উন্মুক্ত হয়। তাহলে এটা হচ্ছে তার অরিজিন এবং সে কোথায় উৎপন্ন হলো, কোথায় এসে সঞ্চিত হলো এবং কোথায় যাচ্ছে। এবার তাহলে পিত্ত জিনিসটা কি, পিত্তের মধ্যে কী থাকে? সাধারণত পিত্তর মধ্যে ইনঅর্গানিক কিছুটা তরল কিছুটা কঠিন পদার্থ থাকে। যকৃৎ যে পিত্তটা তৈরি করে আমি বললাম, যকৃতে কী হয় না, প্রতি ২৪ ঘন্টায় ৫০০ ml থেকে ১০০০ ml পর্যন্ত পিত্তরস তৈরি হয়, ঠিক আছে? এবং সেই পিত্তরসটা এসে পিত্তথলিতে সঞ্চিত হয়। অনেকের ধারণা আছে পিত্তরস পিত্তথলিতে তৈরি হয়, সেটা ভুল। পিত্ত তৈরি হয় যকৃতে, এটা সাময়িকভাবে সঞ্চিত হয় পিত্তথলিতে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর পিত্তনালীর মাধ্যমে এটা ক্ষুদ্রান্তে ডিওডিনামে উন্মুক্ত হয়। তা পিত্তের নেচারটা কি? এটা হচ্ছে ক্ষারীয় এলিমেন্ট, পিএইচ। এর পিএইচ 8 থেকে 8.6 মধ্যে, 8.0 থেকে 8.6 মধ্যে থাকে। পিত্তের মেন কন্টেন্ট কি না, তরল এবং হচ্ছে কঠিন পদার্থ। তরলের মধ্যে 89 থেকে 98% তরল থাকে এবং 2 থেকে 11% হচ্ছে কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে দুটো পার্ট থাকে, একটা ইনঅর্গানিক পার্ট, একটা অর্গানিক পার্ট। ইনঅর্গানিক পার্ট যেটাকে আমরা বাংলায় বলি অজৈব উপাদান, তার মধ্যে কি থাকে? তার মধ্যে থাকে হচ্ছে আপনার সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে, ফসফেট থাকে, ক্লোরাইড থাকে। আর জৈব উপাদানের মধ্যে কী কী থাকবে? জৈব উপাদানের মধ্যে সোডিয়াম টরোকলেট, সোডিয়াম গ্লাইকলেট, এটাকে পিত্ত লবণ বলা হয়। বিলিরুবিন, বিলিভার্ডিন, এটা হচ্ছে পিত্ত রঞ্জক বলা হয়। এছাড়া কোলেস্টেরল থাকবে, লেসিথিন থাকবে, নিউক্লিওপ্রোটিন থাকবে, কোলাজিনেস থাকবে। এই ওভারঅল হচ্ছে গিয়ে পিত্তের উপাদান, মানে পিত্ত রস যে তরলটা তার মধ্যে এই কন্টেন্টটা
থাকে। ঠিক আছে, এটা পিত্তথলির মধ্যে সাময়িকভাবে সঞ্চিত হয়। আমরা যখন খাদ্যবস্তু কিছু গ্রহণ করি তখন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পিত্তনালী থেকে আমাদের ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হয়। তা আমরা সবাই জানি, এই সম্বন্ধে একটু ছোট্ট করে বলে দিই। আমাদের যে ইন্টেস্টিনাল পার্টটা আছে সেটা হচ্ছে পাকস্থলীর পরবর্তী অংশ থেকে একদম অ্যানাস পর্যন্ত যে অংশটা, সেটা আমরা ক্ষুদ্রান্ত অ্যানাস পর্যন্তর অংশের মধ্যে অন্ত্র থাকে, যার দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্মল ইন্টেস্টিন, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টিন। স্মল ইন্টেস্টিনটা কি? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টিনটা কি? অ্যাসেন্ডিক, ট্রান্সভার্স, ডিসেন্ডিক। তারপর হচ্ছে গিয়ে রেকটাম, তারপর হচ্ছে অ্যানাস, তারপর হচ্ছে রেকটাম। এইবার প্রশ্নটা হচ্ছে, ওই যে ক্ষুদ্রান্তের যে তিনটে পার্ট বললাম, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, এই পিত্তনালীটা এসে কোথায় পিত্তরসটা এসে কোথায় উন্মুক্ত হয়? ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হয়। এটা হচ্ছে গিয়ে মোটামুটি কোথা থেকে পিত্ত তৈরি হয় এবং কোথায় সঞ্চিত হয় এবং কোথায় এসে পড়ে, এইটা আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সাধারণত পিত্ত পাথরটা কীভাবে তৈরি হচ্ছে দেখুন। এবার আমি টপিকে আসি। পিত্ত পাথরটা হচ্ছে গিয়ে ওই যে বললাম, পিত্ত রসের মধ্যে দুটো উপাদান থাকে, একটা জৈব উপাদান, একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা অর্গানিক উপাদান। তা ইনঅর্গানিক উপাদানের মধ্যে মানে যেটা আর কি জৈব উপাদানের মধ্যে যে অংশেতে সোডিয়াম টরোকয়েলেট, সোডিয়াম গ্লাইকয়েলেট নামক দুটো লবণ থাকছে, বিলিরুবিন, বিলিভার্ডিন বলে পিত্তরঞ্জক থাকছে, আর থাকছে কি? কোলেস্টেরল। এবার প্রশ্ন হচ্ছে, পিত্ত রসের মধ্যে এই কোলেস্টেরল এবং কোলেস্টেরল এবং হচ্ছে গিয়ে আপনার পিত্ত লবণটা 1:20 থেকে 1:30 এই রেশিওর মধ্যে থাকার কথা। স্ট্যান্ডার্ড প্যারামিটার কী বললাম? কোলেস্টেরল ইস্টু পিত্ত লবণ সবসময় 1:20 থেকে 1:30 মধ্যে থাকার কথা। কোনো কারণে এই রেশিওটা যদি 1:13 কাছাকাছি চলে আসে, তখনই সব গণ্ডগোলের সৃষ্টি হয়। তার মানে কি হলো? এই রেশিওটা এই জায়গায় চলে আসলে তখনই কি হয়? পিত্ত পাথর গঠিত হয়। ঠিক আছে, এবং পিত্তনালীতে সংক্রমণ হয়। তাহলে পিত্ত পাথর পিত্ততলিতে গঠিত হওয়ার অন্যতম প্রধান কারণ কি? ওই যে পিত্ত রসের মধ্যে যে কোলেস্টেরল এবং পিত্ত লবণটা আছে, যে আনুপাতিক হারে আছে, সেই আনুপাতিক হারটা যদি চেঞ্জেস হয়ে যায়, চেঞ্জেস হয়ে গেলে হয় কোলেস্টেরলটা বাড়বে অথবা বিলিরুবিনটা বাড়বে। তাহলে এই চেঞ্জেস হওয়ার ফলে পিত্তথলির মধ্যে পিত্ত পাথরটা তৈরি হয়। এটা হচ্ছে প্রধানত কারণ। ঠিক আছে, প্রধানত কারণ পিত্তথলিতে পিত্ত পাথর হওয়ার অন্যতম কারণ হচ্ছে পিত্তথলির মধ্যে যে কোলেস্টেরল এবং পিত্ত লবণের যে রেশিওটা আছে 1:20 থেকে 1:30 মধ্যে থাকার কথা, সেটা যদি কোনো কারণে নেমে এসে 1:13 কাছাকাছি চলে আসে, তার মানে ওই পিত্তরসের মধ্যে এই দুটোর উপাদানের যে সংমিশ্রণটা, সেটার টোটালটাই চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে মেন রিজন। এইবার তার পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন আসবে, কেন হয়? সেটা আসতে পারে, সেটা আমি পরে আসছি। দ্বিতীয় আর একটা ক্ষেত্রে কী হচ্ছে না, পিত্তথলির ভেতরে যে পিত্ত রসটা আছে, সেটা যদি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পিত্তনালী থেকে বেরোয়, যে ওটা কী বলে, ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হয়। কোনো কারণে যদি পিত্তথলি থেকে সেই পিত্তরসটা ঠিকঠাক মতো ক্লিয়ার না হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি পিত্তথলিটা ক্লিয়ার না হয়, মানে রসটা পিত্তরসটা না বেরোয়, তাহলে পিত্তরসটা কনসেন্ট্রেটেড হয়ে সেখানে জমা হতে থাকে। ঠিক আছে, তাহলে সেটাও পিত্ত পাথর গঠিত হওয়ার একটা অন্যতম কারণ। আর একটা কারণ, এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, যদিও এটা নিয়ে গবেষণা চলছে। আমাদের শরীরে একটা ব্যাকটেরিয়া আছে, এইচ পাইলোরিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, হেলিকোব্যাকটিক পাইরোলি নামে একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটা পিত্ত পাথর গঠন করতে সহায়তা করে। সেখানে গিয়ে কলোনি আকারে তারা থাকে এবং ওই কেমিক্যালের যে মিশ্রণটা আছে, অনুপাতটা আছে কোলেস্টেরল এবং পিত্ত লবণের, সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করে।
বিভিন্ন রকম এনজাইম সিক্রেশন করে তার গুণমানটাকে, পিত্তরসের গুণমানটাকে নষ্ট করার চেষ্টা করে। সেটাও হচ্ছে গিয়ে আপনার পিত্ত পাথর তৈরি হওয়ার একটা অন্যতম কারণ। তাহলে পিত্ত পাথরটা তৈরি তো এই এত কারণের মাধ্যমে পিত্ত পাথরটা আমাদের গল ব্লাডারে বাড়তে থাকে, মানে ক্রিয়েট হতে থাকে। এবার পিত্তরসটা অ্যাকচুয়ালি কাজ কী করে, ফাংশানটা কি পিত্তরসের? দেখুন, পিত্তরসের মধ্যে কোনো পরিপাককারী উৎসেচক থাকে না, কিন্তু এ পরিপাকে সহায়তা করে। কীভাবে না, পিত্তরস প্রধানত আমরা যে ফ্যাট জাতীয় খাবারগুলো খাই, ঘি টি মাখন টাখন যেগুলো আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, সেই খাদ্যবস্তুর সারফেস টেনশনটাকে হ্রাস করে দেয়, মানে পৃষ্ঠটানটাকে হ্রাস করে দেয়। তার মানে হচ্ছে একটা পৃষ্ঠটান মানে কাকে বলবো, কোনো একটা দ্রব্যর কোনো একটা জিনিস যদি তার তলের সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, সেই আকর্ষণটাকে পরস্পর অণুদের সাথে অণুর মধ্যে যে আকর্ষণটা থাকে পৃষ্ঠটানের সাথে, পৃষ্ঠতলের সাথে, সেই আকর্ষণটাকে আলগা করে দেয়। মানে তাহলে ফ্যাট জাতীয় খাবারের কী করে, পৃষ্ঠটানকে হ্রাস করে, যার ফলে সেটা একটা অবদ্রব্যে পরিণত হয়। তখন ফ্যাট পরিপাককারী লাইপেজ উৎসেচক সেই অবদ্রব্যটাকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে সেটা ব্লাডে নিয়ে যায়, সেখান থেকে আমরা ক্যালোরি পাই। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে পিত্তরসের এটা হচ্ছে কাজ। তার মানে যে সমস্ত মানুষের শরীরে গল ব্লাডার স্টোন অপারেশন হয়, সেই ক্ষেত্রে তাদের ফ্যাট জাতীয় খাদ্য খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হয়। দ্বিতীয় কাজ কি, পিত্তরস কী করে, আমাদের শরীরের মধ্যে যে ভারী মেটালগুলো আছে, লেড, ক্যাডমিয়াম, হ্যাঁ, এই জাতীয় যে ভারী ধাতুগুলো আছে সেগুলোকে নিষ্ক্রমণে, শরীর থেকে নিষ্ক্রমণে সহায়তা করে। তিন হচ্ছে ফ্যাটে দ্রাব্য যে সমস্ত ভিটামিনগুলো আছে, সেই ভিটামিনগুলোকে কার্যকারিতাকে বৃদ্ধি করে আর ফ্যাট শোষণে সহায়তা করে। ঠিক আছে, এই হচ্ছে পিত্তরসের কাজ। তার মানে পিত্তরস যদি না থাকে তাহলে এই কাজগুলো আমাদের শরীরে বিঘ্নিত হবে। এবার তাহলে আমি পিত্তর পাথরটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে বললাম। এবার পিত্ত পাথর হলে সেটা আমাদের শরীরের মধ্যে কী কী প্রভাব ফেলতে পারে। প্রভাব ফেলার আগে বলি, পিত্ত পাথর হওয়ার লক্ষণগুলো কী। যখন কারোর গল ব্লাডার স্টোন হয়েছে, সেটা আপনি দেখে কী করে বুঝবেন। এবং গল ব্লাডার স্টোন কারোর পিত্তথলির ভেতরে হয়েছে, এরকম অনেক মানুষ আছে যাদের মধ্যে কোনো সিমটম দেখা যায় না। এটা একটা প্রবণতা হতে পারে, হয়তো পিত্ত পাথর হয়েছে কিন্তু সে বাইরে থেকে বুঝতে পারছে না, বিকজ দেয়ার ইজ নো সিমটম, না কোনো সিমটম দেখা যায় না। সেকেন্ড ক্ষেত্রে কী হয়, যে পিত্তথলি থেকে পিত্ত পাথরটা ক্রমশ বড় হতে সেটা যদি পিত্তনালীকে ব্লক করে দেয় বা পিত্তরসকে পিত্তনালীর ভেতর থেকে আসতে বাধা দেয়, তখন একটা মানুষের ঠিক পেটের ওপরের দিকে পেন ক্রিয়েট হয়, যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাটা বুকের দিকে যায়, অনেক সময় তাদের বমিও হয়। ঠিক আছে, আবার থার্ড ক্ষেত্রে কী হয়, যে ধরুন পিত্তনালীটার মধ্যে যদি পিত্ত পাথরটা গাঢ় করে এবং যার ফলে যদি পিত্তরসটা পিত্তথলিতে আসতে না পারে, সেক্ষেত্রে কী হয়, অনেক সময় বিলিরুবিন, বিলিভার্ডিন এইগুলো কী হয়, ব্লাডে চলে আসে। বিলিরুবিন, বিলিভার্ডিন আমাদের শরীরে কী করে না, আপনার বিলিরুবিন বিলিভার্ডিনের অভাবে কি আমাদের শরীরে জন্ডিস হয়, এবং সেক্ষেত্রে আমাদের চোখের তলায় এবং হাতে সাদা হলুদ ভাব হয়ে যায়। তা আর একটা ক্ষেত্রে হয় যে ধরুন কোনো কারণে সিমটম কী হতে পারে, যে ধরুন মানে জন্ডিসের সিমটম একটা দেখা যায়। আর একটা কী হতে পারে, সেটা হচ্ছে ধরুন পিত্তথলির ভেতরে যে পিত্ত পাথরটা আছে সেটা বড় হয়ে গেল, হয়ে গিয়ে পিত্তনালীর টাকে আটকে দিল। সেক্ষেত্রে একটা রোগ হয় এবং সেটা মারাত্মক রোগ, দ্যাট ইজ প্যানক্রিয়াসাইটিস, মানে অগ্নাশয়ের প্রদাহ। এইটা একটু আপনাদেরকে ডিটেলে বলি, কারণ এটা খুব মারাত্মক জিনিস। কিন্তু লক্ষণ বোঝা যায় না, লক্ষণটা ধীরে বোঝা যায়। তাহলে এই জিনিসগুলো লক্ষণগুলো আসতে পারে। প্যানক্রিয়াটাইটিস হয়, প্যানক্রিয়াটাইটিস হলে কী হবে, আমাদের মধ্যে যন্ত্রণা হবে, কিন্তু সেই যন্ত্রণা থেকে আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাবো, ডাক্তারবাবু এসজি করার পরে জানতে পারবে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে। তাহলে আমি গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে কী কারণে হয়েছে সেটা বললাম, গল ব্লাডার লক্ষণগুলো কী করে আমি বললাম। এইবার এফেক্টের কথা বলি, যে এফেক্টের কথা আমি বলতে যাচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে গল ব্লাডার স্টোন হলে কী হয় না, প্যানক্রিয়াটাইটিসের একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে গিয়ে ধরুন আপনার পিত্তথলিতে পিত্ত পাথর হয়েছে, আপনি বুঝতে পারছেন না বাইরে থেকে, কারণ কোনো সিমটম নেই।
আবার আপনারা যদি দেখেন যে পিত্তথলি থেকে যে পিত্তনালীটা বেরিয়েছে সেটা এসে ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হচ্ছে। আবার এই দিকে প্যাঙ্ক্রিয়াস আছে, প্যাঙ্ক্রিয়াস থেকে বিভিন্ন রকম প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো ক্ষুদ্রান্তে আসে। প্যাঙ্ক্রিয়াসের মধ্যে যে এনজাইমগুলো থাকে তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব পরিপাককারী এনজাইম থাকে। প্যাঙ্ক্রিয়াসটা টোটালটাই প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে আপনারা বলবেন প্রোটিন দিয়ে তৈরি, তার মধ্যে প্রোটিন পরিপাককারী এনজাইম থাকছে, তাহলে তো প্রোটিন পরিপাককারী এনজাইমের কাজ কী? প্রোটিনটাকে ধ্বংস করে দেওয়া, মানে ডাইজেস্ট করে দেওয়া, মানে ধ্বংস করে দেওয়া। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে প্রোটিন পরিপাককারী যে এনজাইমটা রয়েছে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। যদি অ্যাক্টিভ অবস্থায় থাকতো তাহলে ওই প্যাঙ্ক্রিয়াসটা কিন্তু হজম করে দিত, তাই না? এর কাজ হচ্ছে যখন আমাদের শরীরে আমরা কোনো খাবার খাই, সেই খাবারটা আমাদের অন্ত্রে আসলে প্যাঙ্ক্রিয়াস থেকে এনজাইমগুলো বেরিয়ে এসে খাবারের সাপেক্ষে খাবারের কাছে এসে অ্যাক্টিভ হয়। কিন্তু প্যাঙ্ক্রিয়াসের ভেতরে অ্যাক্টিভ হয় না, এসে খাবারের কাছে এসে অ্যাক্টিভ হয়, দিয়ে খাবারটাকে ডাইজেস্ট করে। এবার এদিক দিয়ে প্যাঙ্ক্রিয়াস থেকে প্যাঙ্ক্রিয়াটিক এনজাইমগুলো আসছে, আর উপর থেকে যে পিত্তথলি আছে, পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে পিত্তরস আসছে। দুটো নালী একটা জায়গায় এসে উন্মুক্ত হচ্ছে। বুঝতে পারলাম জিনিসটা? দুটো নালী এক জায়গায় এসে উন্মুক্ত হচ্ছে। এবার ব্যাপারটা বুঝুন, এদিক থেকে পিত্তনালে প্যাঙ্ক্রিয়াস থেকে প্যাঙ্ক্রিয়াটিক জুসটা এসে বা এনজাইমটা এসে একটা যেখানটায় পড়ছে, ঠিক অন্য দিক থেকে পিত্তাশয় থেকে পিত্তনালীর মাধ্যমে পিত্তরসটা এসে পড়ছে। এবার ইমাজিন করুন আপনার গল ব্লাডারে পিত্তপাথর হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এবার কোনো কারণে যদি ওই পিত্তথলি থেকে পিত্তপাথরটা পিত্তনালীর মাধ্যমে বেরিয়ে এসে ঠিক যে জায়গায় প্যাঙ্ক্রিয়াস থেকে এনজাইমটা আসে, কমন জায়গাটা এসে দাঁড়ায়, যে পথটাকে ব্লক করে দেয়, এবার কী হতে পারে? ধরুন, তার মানে একটা নির্দিষ্ট সময় খাবার আসার পরে আপনার প্যাঙ্ক্রিয়াস থেকে এনজাইমটা বেরিয়ে এসে পিত্তপাথরের কাছে আটকে গেল, মানে খাবারের সংস্পর্শে আসতে পারলো না। অ্যাট দ্য সেম টাইম গল ব্লাডার স্টোনের পিত্তথলি থেকে পিত্তরসটা বেরিয়ে এসে ঠিক ওই গল ব্লাডার স্টোনের ওই জায়গাটা এসে আটকে গেল। তখন সামনে কোনো খাবার পেলো না, খাবারটা তো পেছনের দিকে আছে। এইবার কি করবে? ওই পিত্তরসটা কী করবে? খাবারের কাছে না যেতে পেরে ঠিক এই পাথরের সাইড দিয়ে গিয়ে আপনার প্যাঙ্ক্রিয়াসের ভেতরে ঢুকে যাবে। অন্যদিকে ওই যে এনজাইমগুলো প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোচ্ছিলো সেটা ওখানে যাচ্ছিল না, ওই জায়গায় এনজাইমগুলো জমতে থাকছে। যেটা মারাত্মক ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওই পিত্তরসটা যেটা খাবারের সংস্পর্শে আসতে পারলো না, সে প্যাঙ্ক্রিয়াসে ঢুকে গিয়ে প্যাঙ্ক্রিয়াসের ভেতরে যে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করে দেবে। যেই অ্যাক্টিভ করে দেবে সঙ্গে সঙ্গে কী হবে না, ওই উৎসেচকগুলো প্যাঙ্ক্রিয়াসটাকে ডাইজেস্ট করতে শুরু করবে, মানে পচাতে শুরু করবে। একসময় ডাইজেস্ট করে সেটাকে পচিয়ে দেবে। যে মুহূর্তে ওটাকে ডাইজেস্ট করে পচিয়ে দিলে ওখান থেকে প্রচুর পরিমাণে কেমিক্যাল বেরোবে। সেই কেমিক্যালটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে এবং রক্তের মধ্যে পৌঁছে গিয়ে ইনফেকশান তৈরি করবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে? তার রেজাল্টটা খুবই খারাপ। সেই রেজাল্টটা হচ্ছে গিয়ে প্যাঙ্ক্রিয়াসটা পচিয়ে দিল, সব কেমিক্যালগুলো সারা শরীরে ছড়িয়ে গেল, রক্তে গিয়ে ইনফেকশান হওয়ার পরে যে ব্যক্তিটার সাথে এই ঘটনাটি ঘটবে সেই ব্যক্তিটির শরীরে সেপিসিস ঘটবে, ঠিক আছে? সেপিসিস হওয়ার পরে সেই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তার মানে গল ব্লাডার স্টোন হলো, সেখান থেকে প্যাঙ্ক্রিয়াটাইটিস হলো, যেই প্যাঙ্ক্রিয়াসটা পচিয়ে দিল ঘটনাটাকে অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস বলা হয়। প্যাঙ্ক্রিয়াটাইটিসটাকে পচিয়ে দিল, কেমিক্যালটা ব্লাডে সারা শরীরে ছড়িয়ে গিয়ে ব্লাডে গেল, ব্লাড থেকে ইনফেকশান হলো, সেখানে সেপিসিস হলো, সেখান থেকে ব্যক্তিটি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদি প্রাথমিক অবস্থায় গল ব্লাডার স্টোনটাকে আইডেন্টিফাই করতে না পারা যায়। তাহলে এটা একটা হচ্ছে গিয়ে গল ব্লাডার স্টোনের একটা মারাত্মক এফেক্ট, মানে এটা চরম এফেক্ট আর কি। গল ব্লাডার স্টোন যাদের হয়েছে বুঝতে পারছে না, এই ঘটনাটা যদি কারোর সাথে ঘটে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময়ের মধ্যে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে ডাক্তারবাবুরা রিকভার করতে পারে, কিন্তু এটা যদি অনেক দেরি হয়ে যায় তাহলে পেশেন্টকে বাঁচানো খুব
মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তাহলে দ্বিতীয়ত হচ্ছে কি গল ব্লাডার স্টোনের কথা ওই যে বললাম, যেহেতু বিলিরুবিন বিলিভারডিনগুলো ব্লাডে চলে আসে, যার ফলে কী হয় আমাদের জন্ডিস মতো হয়, অর্থাৎ চোখটা হলুদ হয়ে যায়, ওটা কি অন্য কিছু হলুদ হয়ে যায়। আর কি হতে পারে না, গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে ওটা কী বলে, আগেই বলেছিলাম যে যেহেতু কোলেস্টেরল এবং বিলিরুবিনের পরিমাণটা বাড়া কমাটা বেড়ে যায়, হয় কোলেস্টেরল বেড়ে যায় নতুবা বিলিরুবিন বেড়ে যায়, এই কারণের জন্য এদের কম্পোজিশনটা নষ্ট হয়ে যায়। তাহলে গল ব্লাডার স্টোনটার কী কারণে হয় সেটা বললাম, গল ব্লাডার স্টোনের লক্ষণগুলো কী হতে পারে বললাম, গল ব্লাডার স্টোনের ইফেক্টগুলো কী হতে পারে বললাম, এবং সলিউশন মানে হচ্ছে কীভাবে আমরা এটা থেকে প্রতিকার পেতে পারি। প্রথম কথা হচ্ছে গিয়ে একটা জিনিসই আমাদের হাতে থাকে, সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বা চর্বি জাতীয় খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আমি কি বলেছিলাম যে ওই পিত্তথলির মধ্যে পিত্তরস যে থাকে, সেই পিত্তরসের মধ্যে কোলেস্টেরল এবং পিত্ত লবণ এই দুটোর কম্পোজিশনের চেঞ্জেস হয়ে গেলে বা যে অনুপাতে থাকা উচিত সেই অনুপাতটা ডিস্টার্ব হয়ে গেলে মেন হচ্ছে পিত্তপাথরটা হয়। তার মানে হচ্ছে কোলেস্টেরল কিন্তু আমাদেরকে ঠিকঠাক মাত্রায় নিতে হবে, যতটা কম নেওয়া যায় এমন মাত্রায় আমরা কোলেস্টেরল জাতীয় খাবার খাবো না যার ফলে পিত্তপাথরটাকে ট্রিগার করে। ঠিক আছে, দুই হচ্ছে গিয়ে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। মানে এই ধরনের কোনো সমস্যা হলে, পিত্তপাথরের কোনো সমস্যা হলে ডাক্তারবাবুরা যে ধরনের ওষুধ আপনাকে প্রেসক্রাইব করবে এটা খাওয়ার জন্য, যেহেতু ডাক্তারবাবুরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা হয় তারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেন এবং তারা আপনাদেরকে ভালো অ্যাডভাইস দিতে পারবেন যে এই ধরনের রোগের ক্ষেত্রে কী ধরনের ওষুধ খাওয়া উচিত। যেটা মানুষের হাতে থাকে সেটা আমাদের হাতে থাকে, সেটা হচ্ছে গিয়ে চর্বি জাতীয় বা তেল জাতীয় হাই ফ্যাট জাতীয় খাবারগুলোকে যতটা পরিমাণ খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া বা কম পরিমাণে খাওয়া। তাহলে ওভারঅল গল ব্লাডারের জিনিসটা কী, গল ব্লাডারের কী কারণে হয়, গল ব্লাডারের হওয়ার লক্ষণটা কী, গল ব্লাডার হলে কী আমাদের শরীরে প্রভাব পড়তে পারে এবং তার আসল সলিউশন কী হতে পারে, সেই সম্পর্কে আশা করি আপনাদেরকে আমার স্বল্প জ্ঞানের মাধ্যমে উপস্থাপিত করতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে গল ব্লাডার স্টোনটা হচ্ছে এমন একটা সমস্যা, যে সমস্যাটা সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 4% মানুষ এই রোগে আক্রান্ত এবং সারা বিশ্বের মধ্যে দেখতে গেলে যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তাদের খাদ্যাভ্যাস জেনেটিক জিন ওরিয়েন্টেড মানুষরা থাকেন, তাদের ক্ষেত্রে এই অ্যাকচুয়াল ডেটাটা এখনও পাওয়া যায়নি। তো ওভারঅল যেটা হচ্ছে সেটা হচ্ছে গল ব্লাডার স্টোন অত্যন্ত একটি সেন্সিটিভ জিনিস এবং সেই বিষয়টা নিয়ে আমাদেরকে আমরা সবচেয়ে বড় কী করতে পারি, আমরা সেই বিষয়টা থেকে অ্যাওয়ার্ড থাকতে পারি। যতটা অ্যাওয়ার্ড থাকলে আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবো। তবুও বর্তমান জীবন, আমি আগেই বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যে যে কোনো ধরনের যে রোগ বাসা বাঁধে তার অন্যতম এখন একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের লাইফস্টাইল। তাই আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করে নিতে হবে, আমরা আমাদের খাদ্যাভ্যাসে কী কী রাখবো না রাখবো। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে গল ব্লাডার স্টোনের জন্য মেন ক্রাইটেরিয়া হয়ে যায় সেটা হচ্ছে ওই কোলেস্টেরল, অতিরিক্ত তেল বা জাতীয় খাদ্য, মানে যে জিনিসগুলো শরীরে কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে পারে বা চর্বি জাতীয় খাবারে বাড়াতে পারে, সেইগুলোই কিন্তু আমাদের পিত্তথলিত ওই পিত্তরসের ওই কন্টেন্টটাকে, অর্থাৎ কোলেস্টেরল এবং হচ্ছে পিত্ত লবণের যে অনুপাতটা 1:20 থেকে 1:30 মধ্যে থাকা উচিত, সেইটাকে ডিস্টার্ব করে দেয়। সেইটা যাতে ডিস্টার্ব না হয় তাহলে সেই উপাদানগুলোকে, মানে বিশেষ করে কোলেস্টেরল, চর্বি জাতীয় বা তেল জাতীয় জিনিসগুলোকে আমাদের পরিমিতভাবে খেতে হবে। যখনই আমরা আপনাদের ক্ষেত্রে কোনো এই ধরনের বুকে বা পেটে ধরনের পেন ক্রিয়েট হবে, আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের মতামত নেবেন। আশা করি যত তাড়াতাড়ি আপনারা ক্লিনিক্যাল অ্যাডভাইস ডাক্তারবাবুদের থেকে নেবেন, আপনারা তত তাড়াতাড়ি আসল রোগটা কী তার গোড়ায় পৌঁছতে পারবেন। এটা 8 থেকে 80 সবার জন্যেই আমার অনুরোধ রইল। এদিকে অন্যদিকে যারা স্টুডেন্ট রয়েছে, যারা মেডিকেলের স্টুডেন্ট রয়েছেন, যারা
হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট রয়েছেন তাদেরকে তো এই ভিডিওটা নিশ্চয়ই খুব উপকারে লাগবে, কারণ যথোপযুক্ত ইনফরমেশান বা তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম আমার স্বল্প জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে। আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো বিষয়ে মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করবেন। আগামী দিনে আরও একটি গ্রহণযোগ্য এবং সময় উপযোগী 8 থেকে 80-র জন্যে একটি ভিডিও উপস্থাপনা করব। যদি আবারও বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে জন্যে এখানে স্টপ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।